গাজায় ফাইটিং কম্পাউন্ড ব্যবহার করছে হামাস, বিপাকে ইসরায়েলি বাহিনী। ঠেলার নাম পাওয়া যে সামরিক মহড়ার পরই চীনের সঙ্গে সমঝোতার আহ্বান তাইওয়ান প্রেসিডেন্টের। ইসরায়েলের সঙ্গে নতুন কোনো আলোচনা নয়, ঘোষণা হামাসের। ব্রিটিশ এয়ারফোর্সের বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল। ইরানের সাথে শীঘ্রই কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করবে বাহরাইন, মধ্যস্থতা করছে রাশিয়া। সবশেষে জানবেন, গাজায় নিরঙ্কুশ বিজয় বা হামাসের বিনাশ কোনোটিই সম্ভব নয় মনে করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় ফাইটিং কম্পাউন্ড ব্যবহার করছে হামাস, বিপাকে ইসরায়েলি বাহিনী। গাজায় ফিলিস্তিনি যোদ্ধারা উত্তরাঞ্চলের জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ফাইটিং কম্পাউন্ড প্রতিষ্ঠা করেছে। এর ফলে তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন ভবনের মধ্যে দিয়ে দ্রুত এবং নিরাপদে চলাচল করতে পারছে। এতে করে আগের মতো তাদের রাস্তায় দেখা যাচ্ছে না। আর রাস্তায় তাদের দেখা মাত্র ইসরায়েলি হামলার যে শিকার হতো তারা, তা থেকেও রক্ষা পাচ্ছে যোদ্ধারা। যুদ্ধ পর্যবেক্ষকরাই এই তথ্য জানিয়েছেন। ইসরায়েলি বাহিনী 11 মে থেকে জাবালিয়ায় যুদ্ধ করছে। তারা জানিয়েছে এলাকায় ফিলিস্তিনি যোদ্ধারা গাজার অন্যান্য অংশের চেয়ে অনেক বেশি সাহসী এবং তৎপর। আর তারা এখন পর্যন্ত যুদ্ধের সবচেয়ে সহিংসভাবে লড়াই করছে। ইনস্টিটিউট ফর দি স্টাডি অফ ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট তাদের যৌথ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে, জাবালিয়া দখল করার জন্য 2 সপ্তাহ ধরে চলা যুদ্ধে দেখা যাচ্ছে যে হামাস সেখানে পরিকল্পিত প্রতিরোধ গড়ে তুলেছে এবং ইসরায়েলি বাহিনী তাদের উপর অস্বাভাবিক উচ্চমাত্রার আক্রমণ প্রমাণ করেছে যে হামাস এখনও তাদের যুদ্ধ ক্ষমতা পুরোপুরি কার্যকর করে রাখতে পেরেছে। এমনকি অক্টোবরে তাদের জাবালিয়ায় কমান্ডার নিহত হওয়া সত্ত্বেও তারা এতটুকু দুর্বল হয়নি। আইএসডব্লিউ বা সিটিটিপি জানাচ্ছে, হামাস তার সামরিক শাখাকে প্রচলিত সামরিক বাহিনীর মতো সংঘবদ্ধ করেছে এবং তা পরিচালনার জন্য অভিজ্ঞ সামরিক কমান্ডারদের ব্যাপক বিকল্প তৈরি করেছে। তারা জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীর তীব্র চাপ সত্ত্বেও অব্যাহতভাবে যুদ্ধ করার জন্য হামাস এই প্রচলিত সামরিক কাঠামো ব্যবহার করছে। সামরিক মহড়ার পরেই চীনের সঙ্গে সমঝোতার আহ্বান তাইওয়ান প্রেসিডেন্টের। সমঝোতার মাধ্যমে চীনের সঙ্গে নিজেদের কূটনৈতিক দূরত্ব কমিয়ে আনার কথা জানিয়েছেন তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিংতে। গত সপ্তাহে শপথ নেওয়ার পর লাইয়ের উদ্বোধনী ভাষণকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে বেইজিং। ভাষণে লাই তাইওয়ানের প্রতি চীনকে তাদের রাজনৈতিক এবং সামরিক হুমকি বন্ধের আহ্বান জানায়। তিনি তাইওয়ানকে স্বাধীন দ্বীপ হিসেবে উল্লেখ করায় সেই সময় কড়া প্রতিক্রিয়া জানায় বেইজিং। পরে গত বৃহস্পতি ও শুক্রবার তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালায় চীন। এছাড়া 2027 সালের মধ্যে তাইওয়ানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে দেশটি। বেইজিংয়ের এই ঘোষণার পরপরই 2 দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে লাইয়ের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ। তাইওয়ানের দক্ষিণ অঞ্চলের শহর তাইনানে নিজ দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির এক বৈঠকে লাই চীনের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ইসরায়েলের সঙ্গে নতুন কোনো আলোচনা নয়। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে কোনো আলোচনার প্রয়োজন নেই বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। সংগঠনটির শীর্ষস্থানীয় নেতা ওসামা হামদান এই কথা বলেছেন। তিনি বলেন, এখন অবিলম্বে ইসরায়েলের যা করা দরকার তা হলো গাজা থেকে তাদের পূর্ণ প্রত্যাহার এবং সকল ধরনের আগ্রাসন বন্ধ করা। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরুর খবর ইসরায়েলি গণমাধ্যমের সংবাদ প্রকাশের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করলেন। শনিবার তিনি বলেন, হামাস ইতিমধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে, যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। সুতরাং নতুন করে আলোচনার দরকার নেই। তিনি বলেন, আলোচনার সময় নতুন প্রস্তাব ইসরায়েল গ্রহণ করবে এমন কোনো নিশ্চয়তা নেই। এমন কোনো আন্তরিক নিশ্চয়তা না থাকলে আলোচনার অর্থ হলো আগ্রাসন অব্যাহত রাখার জন্য ইসরায়েলকে আরও সময় দেওয়া। ব্রিটিশ এয়ারফোর্সের বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত। যুক্তরাজ্যের লিঙ্কনশায়ারের রয়্যাল এয়ারফোর্স স্টেশনের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুর 1:20 দিকে জরুরি পরিষেবা ওই এয়ারক্রাফটটি বিধ্বস্তের কথা জানায়। বিবিসির রয়্যাল এয়ারফোর্সের বরাত দিয়ে জানিয়েছে, বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন মেমোরিয়াল ফ্লাইটের সঙ্গে যুক্ত ছিল। কিভাবে এটি বিধ্বস্ত হয়েছে তা জানতে তদন্তের কথা জানিয়েছে RAF। এদিকে বিমান বিধ্বস্তে পাইলট নিহতের ঘটনায় শোক এবং দুঃখ প্রকাশ করেছে রয়্যাল এয়ারফোর্স কর্তৃপক্ষ। ওই পাইলটের পরিবারকে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে, তবে নিরাপত্তার স্বার্থে ওই পাইলটের নাম প্রকাশ করা হয়নি। লিঙ্কনশায়ারের পুলিশ জানিয়েছে, ল্যান্ডগ্রিক রোডে বিমানটি বিধ্বস্ত হয়। এটি রয়্যাল এয়ারফোর্স স্টেশনের কাছেই ছিল। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তির দাবিতে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। এই সময় আগাম নির্বাচনের দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা।
স্থানীয় সময় শনিবার রাতে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের একাধিক স্থানে বিক্ষোভ হয়। এর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয় তেল আবিবে। এতে 80,000-এরও বেশি মানুষ অংশ নেয় বলে জানা গেছে। সেখান থেকে বেশ কিছু বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে ইসরায়েলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তেল আবিব ছাড়াও জেরুজালেম, হাইফা, সিজারিয়া এবং রেহোভট সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সম্প্রতি ফিলিস্তিনি হামাস যোদ্ধা কর্তৃক ইসরায়েলি নারী সেনাদের বন্দী করা একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসে। এরপরে জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভে আরও উত্তাল হয়ে উঠছে দেশটি। বিক্ষোভকারীদের দাবি, নাহাল ও যে নারী সৈন্যদের ধরে নিয়ে যাওয়ার যে ভয়ঙ্কর ভিডিওগুলো প্রকাশ হয়েছে সেগুলো ইসরায়েলি কর্তৃপক্ষের স্তরে স্তরে ব্যর্থতার প্রমাণ। বিক্ষোভকারীরা বলেন, নেতানিয়াহু আপনাকে সতর্ক করা হয়েছিল এবং আপনি উপেক্ষা করেছিলেন। শুধুমাত্র এই কারণে আপনাকে অবশ্যই দায়িত্ব ওই ঘটনার নিতে হবে এবং অবিলম্বে পদত্যাগ করতে হবে। আপনি ক্ষমতায় থাকার যোগ্য নন। ইরানের সাথে শীঘ্রই কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করবে বাহরাইন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে শীঘ্রই কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে বাহরাইনের ফার্স্ট ডেপুটি স্পিকার আব্দুল নবী সালমান। দুই দেশের মধ্যে গত 8 বছরের বেশি সময় ধরে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক পুনর্বহাল করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইরান হচ্ছে প্রতিবেশী একটি দেশ এবং বাহরাইন আঞ্চলিক প্রতিটি দেশের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়টি সমর্থন করে। আব্দুল নবী সালমান বলেন, মানামা এবং তেহরানের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করার পর সে ব্যাপারে বাহরাইনের সরকার ও সংসদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া রয়েছে। এমনকি জাতীয় সংসদের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক বিবৃতি দেওয়া হয়েছে। পারস্য উপসাগরে অন্য যে কোনো দেশের চেয়ে বাহরাইন হচ্ছে ইরানের সবচেয়ে কাছের দেশ। ইরানের বহু বিশেষজ্ঞ বাহরাইনে বসবাস করেন এবং বাহরাইনের নাগরিকদেরও আমরা ইরানে বসবাস করতে দেখছি। এর পাশাপাশি বহু দশক আগে থেকে ইরান এবং বাহরাইনের মধ্যে বাণিজ্য চলে আসছে। ইরানের সাথে স্থিতিশীল এবং শক্তিশালী রাজনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার গুরুত্ব উল্লেখ করে বাহরাইন এই সিনিয়র সংসদ সদস্য বলেন, খুব শীঘ্রই আশা করা যায় দুই দেশের মধ্যে পুনঃপ্রতিষ্ঠা হবে সম্পর্ক, যার ভিত্তি হবে সম্মান এবং সৎ প্রতিবেশী সুলভ দৃষ্টিভঙ্গি। তিনি বলেন, রাশিয়া মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা প্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহী এবং ইরান ও বাহরাইনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে তারা মধ্যস্থতা করছে। উত্তর কোরিয়ার সীমান্তে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। সাম্প্রতিক বছরগুলোতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তারই ধারাবাহিকতায় উত্তর কোরিয়ার সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ং-এর অভিযোগ, সেখানে পাঠানো হচ্ছে নজরদারি বিমান, ড্রোন ও বেলুন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA-তে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী কিম গ্যাং ইল বলেন, কোরীয় উপদ্বীপ লক্ষ্য করে বারবারই টহল দিচ্ছে গোয়েন্দা বিমান ও ড্রোন। সীমানা লঙ্ঘন করছে নজরদারি বেলুন, যা পিয়ংইয়ং-এর সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। অভিযোগ করা হয়, সমুদ্র সীমানাতেও বাড়তি তৎপরতা দেখাচ্ছে সিউলের বাহিনী ও কোস্টগার্ড। গাজায় নিরঙ্কুশ বিজয় বা হামাসের বিনাশ কোনোটাই সম্ভব নয়, এমনই মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। শনিবার গাজায় চলমান যুদ্ধবন্ধের আহ্বান জানানোর সময় তিনি এই মন্তব্য করেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার KAN-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওলমার্ট বলেন, রাফায় সামরিক অভিযান বন্ধ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন যে বন্দীদের ফিরিয়ে আনার জন্য চলমান গাজা যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন। এহুদ ওলমার্ট বলেন, গাজার চলমান যুদ্ধে ইসরায়েলের কোনো লাভ নেই। এতে লাভ কেবল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের কিছু চরমপন্থী সদস্যদের।